আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় ছিল মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনে ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কোনো দলের সাথে নয়। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার না হলে নির্বাচন কমিশনের পক্ষে প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানায় বিদায়ী সিএসি। সংবিধান অনুযায়ী 5 বছরের মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও 2.5 বছরের মাথায় বিদায় নিতে হলো আউয়াল কমিশনকে। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। সরকার বারবার বলছেন, ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সায়েম, সিএসি ও কমিশনারদের পদত্যাগের পরে কি পরিস্থিতি বিরাজ করছে নির্বাচন কমিশনে? ফাতিয়া, সিএসির যে সংবাদ সম্মেলনটি আপনি শুনেছেন, আমাদের দর্শকদের জন্য শোনালেন। এই সংবাদ সম্মেলনটি শেষ করার পরপরই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি সরাসরি নির্বাচন কমিশন থেকে চলে যান, অর্থাৎ তিনি তার কক্ষে আর প্রবেশ করেননি। এবং একই সাথে অন্যান্য নির্বাচন কমিশনাররাও কিছুক্ষণ আগে তারা এই নির্বাচন কমিশন ত্যাগ করেছেন এবং এখানে বাইরে বিক্ষোভকারীরা ছিল, তারা নির্বাচন কমিশনাররা যখন বের হচ্ছিল তখন তারা বিক্ষোভ করেছিল এবং কেউ কেউ জুতা নিক্ষেপও করেছিল। আপনি দেখতে পাচ্ছেন এখনো বিক্ষোভকারীরা এখানে রয়েছে। তারা গত কদিন ধরেই নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে এবং এই কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগ সহ এবং আগে যারা নির্বাচন কমিশনে ছিল, কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এবং কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, যেই নির্বাচনগুলো নিয়ে বিতর্ক ছিল এর আগে একাদশ এবং দশম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনগুলো বিতর্কিত নির্বাচনগুলো পরিচালনার জন্য তাদেরও বিচার তারা দাবি করছেন। তারা বলছেন যে শুধুমাত্র পদত্যাগই নয়, এই নির্বাচন কমিশনের সদস্য যারা ছিলেন, যারা বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার সাথে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনার তারা দাবি তুলেছেন। এবং সকাল থেকেই কিন্তু আপনি জানেন যে গতকালই প্রধান নির্বাচন কমিশনার তিনি ঘোষণা দিয়েছিলেন যে আজকে পদত্যাগ ইস্যুতে তিনি কথা বলবেন এবং আমরা জানিয়েছিলাম যে পদত্যাগের জন্য প্রায় সব প্রস্তুতি কালকেই 4 নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার তৈরি হয়েছিলেন এবং সেই আলোকে আজকে পদত্যাগ করবেন এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছে এখনো পর্যন্ত এবং কোনো বহিরাগতদের নির্বাচন কমিশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এখানে এখন মূলত আসলে সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়মিত যে দাপ্তরিক কাজগুলো সেগুলো অনুষ্ঠিত হবে। 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে কিন্তু কোনো ধরনের নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। অনেকগুলো স্থানীয় নির্বাচনের যদিও তফসিল দেওয়া ছিল, কিন্তু সেসব নির্বাচনগুলো স্থগিত হয়ে পড়ে। এখন নির্বাচনের কোনো কার্যক্রম মূলত এই পর্যন্ত আজকে যে 1 মাস হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই এই নির্বাচন কমিশন তৈরি ছিল যে পদত্যাগ কখন করবে এবং আমরা যতটুকু জেনেছি প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করেছিলেন এবং রাষ্ট্রপতি সিইসি এবং 4 নির্বাচন কমিশনকে যথাসময়ে পদত্যাগের কথা বলেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার এবং 4 কমিশনার তাদের পদত্যাগপত্র সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিবেন। রাষ্ট্রপতি অনুমোদন দিলে তাদের পদত্যাগ কার্যকর হবে এবং এরপর
এরপরই প্রশ্ন আসবে যে নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে মূলত নতুন নির্বাচন কমিশন গঠন করেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন পথে হাঁটে সেটি এখন দেখার বিষয়। এটি নিয়ে হয়তো নানা ধরনের আলোচনা হবে, সংলাপ হবে। আমরা পরবর্তীতেও এখানকার সবশেষ খবর আপনাকে জানাতে পারবো। ফাতিয়া। সাইম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নির্বাচন কমিশন সচিবালয় থেকে পদত্যাগ পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী একরামুল হক সাইম। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতি আর শেখ হাসিনার ভারতে পালানোর 1 মাস পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের এক দফা আন্দোলনের রূপ নেয়। দেশের বিভিন্ন স্থানে বারুদের মতো তা ছড়িয়ে পড়ে। ছাত্র জনতার নজিরবিহীন এ আন্দোলনে নিহত হন 1000-এরও বেশি মানুষ, আহত হন কয়েক হাজার। ছাত্র জনতার অপ্রতিরোধ আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এরপর উল্লাসে লাখো মানুষ ঢুকে পড়ে গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পালিয়ে যান মন্ত্রী, এমপিরাও। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এরপর 8ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেয়। সরকারের পতনের 1 মাস পূর্তিতে রাজধানীতে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। শহীদি মার্চ বিকেল 3টায় রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, কলাবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আহত অনেকে এখনও হাসপাতালে, তাই বিজয় মিছিল নয়, শহীদি মার্চের এই কর্মসূচি। জামালপুরে 2 বছর আগে মারা যাওয়া এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মৃত ছাত্রলীগ নেতার নাম শফিকুল ইসলাম। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। জামালপুর থানায় পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় হায়দার আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় 83 জনের নাম উল্লেখ করে ও 160 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার বাদী হায়দার আলী ও তার 2 সহযোগীকে অভিযুক্তরা মারধর করে 38,000 টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়েছে। অথচ মৃত্যু সনদ যাচাই করে দেখা গেছে 2022 সালের 20 সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন শফিকুল। মামলার বাদী হায়দার আলীর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানায়, মৃত মানুষের নামে মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত 11টার দিকে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ দলের একাংশ। শান্ত, লিটন, মিরাজ, নাহিদ রানা সহ 8 ক্রিকেটার এসেছেন প্রথম বহরে। সাকিব আল হাসান না আসলেও শান্তদের সাথে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও কোচ চন্ডিকা হাতুড়ে সিংহে। দলের বাকি সদস্যরা আসেন বুধবার রাতে। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন তাদের। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ইতিহাস করা এই সিরিজ নিয়ে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই সিরিজটা খুবই ভালো হয়েছে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং এখানে যাওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, স্কিল নিয়ে চিন্তা ভাবনা, ওভারঅল খুবই ভালো একটা প্রিপারেশন ছিল। আমার কাছে মনে হয় সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন।
ব্যালন ডিওরের 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। 2003 সালের পর এই প্রথম ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় নেই এই দুই মহাতারকার নাম। ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল 2024 সালে ব্যালন ডিওর পুরস্কারের 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, অথচ গত 16 বছরের মধ্যে 13 বারই এই পুরস্কার ভাগাভাগি করে দিয়েছেন তারা। মেসি জিতেছেন রেকর্ড 8 বার আর 5 বার জিতেছেন রোনালদো। এবারের বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জয়ের লড়াইয়ে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও ম্যানচেস্টার সিটির আর্লিং হল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।